ডিএসসির লেনদেন ছাড়ালো 986 কোটি টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ায় বাজারে ঊর্ধ্বগতি, বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি হবে 2.25 লাখ টন গম। শুল্ক কমাতেই বেশি দামে কেনা হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে। $350 কোটি 70 ভাগই সরকারি ঋণ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ট্রেজারি বন্ডের সুদহার হ্রাস, মূল্যস্ফীতি কমে যাওয়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বৃদ্ধি সহ বেশ কিছু কারণে দেশের শেয়ার বাজারে বেড়েছে লেনদেন ও সূচক। বুধবার ডিএসসির লেনদেন ছাড়িয়েছে 986 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় শেয়ার বাজারে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। গত কয়েক মাস ধরে ধীরগতি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে সম্প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় শেয়ার বাজারে লেনদেন বেড়েছে। বুধবার ডিএসসিতে লেনদেন হয়েছে 986 কোটি 53 লাখ টাকা। বুধবার ডিএসসির প্রধান সূচক 93.37 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5363 পয়েন্টে। চলতি বছরের 1 জানুয়ারি ডিএসসি এক সূচক ছিল 5218 পয়েন্ট। 28 মে পর্যন্ত দেড় মাসে সূচক 590 পয়েন্ট বা 11% কমে 4615 পয়েন্টে দাঁড়ায়। প্রায় দেড় মাস পর চলতি মাসে তা ফের 5000 অতিক্রম করে। ট্রেজারি বন্ডের সুদহার ও মুদ্রাস্ফীতির চাপ কমানো, স্থানীয় মুদ্রা শক্তিশালী হওয়া, তালিকাভুক্ত কোম্পানিগুলোর হালনাগাদ আর্থিক প্রতিবেদনে ইতিবাচক ফলাফল, সরকারি নীতি সহায়তা ও আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিতের কারণে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি ব্যাংক সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেওয়ায় লেনদেন বাড়ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। দৈনিক সেল 200 কোটি থেকে বেড়ে 700 কোটি হয়েছে। এর সাথে ব্যাংকিং সেক্টরে কোনো সম্পর্ক নেই। তবে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যদি না বাড়ে, শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেট বুম করা সম্ভব না। হ্যাঁ, আর বুম কখন হয়? যখন প্রচুর সেল হয়। ওভারঅল ব্যাংকের সূচক বাড়ে, তখন মার্কেটের সূচকটা বাড়ে। তার মানে মার্কেট প্লেয়ারই হচ্ছে, কন্ট্রোলার হচ্ছে ব্যাংকিং খাত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসির সার্বিক সূচক 250.79 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,905 পয়েন্টে। এই সময় লেনদেন হয়েছে 6 কোটি 62 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজার পরিস্থিতির বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিএসসির পরিচালক মিনহাজ মান্নান। জনাব মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখলাম যে বেশ কিছু কারণে পুঁজিবাজারে কিছুটা লেনদেনের গতি এবং সূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা দেখছিলাম যে কিছুদিন আগে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কম ছিল, তারা বিনিয়োগ তুলে নিয়ে চলে যাচ্ছিল, শেয়ার বিক্রির একটি চাপও লক্ষ্য করা গেছে। এখন পরিস্থিতি আসলে কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজার এখন যে বাড়ছে, এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এই জন্য যে বাজারটি হঠাৎ করেই বাড়ছে না। আসলে বাজার বাড়বার জন্য যতগুলো উপকরণের অনুপস্থিতি বাজারে ছিল, আমরা গত 9 মাসে সেগুলিকে আইডেন্টিফাই করেছি এবং সেগুলিকে বিনিয়োগকারীর কাছে উপস্থাপন করা হয়েছে। কি কি কারণে বাজার কমছে, বাজার ঘাটতি হওয়ার কারণগুলো একেবারে দৃশ্যমান ছিল। আস্থার সংকট, বিনিয়োগের অপ্রতুলতা, বিদেশি বিনিয়োগের অনুপস্থিতি, বিনিয়োগকারীদের বাজার থেকে চলে যাওয়া, বাজে আইপি ইত্যাদি অনেকগুলো ইস্যু ছিল। কিন্তু আপনারা দেখবেন গত 9 মাস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং সিকিউরিটি কমিশনের সাথে মিলে সরকারের সাথে গত 9 মাস তারা ওতপ্রোতভাবে কাজ করেছে এবং বাজারের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সরকারের কাছে উপস্থাপন করেছে। ধীরে ধীরে একটু একটু করে সমস্যাকে চিহ্নিত করে বিনিয়োগকারীকে সামনে উপস্থাপন করে বিনিয়োগকারীর আস্থা অর্জন করবার চেষ্টা স্টক এক্সচেঞ্জ করেছে। আমরা মনে করি তারই প্রতিফলন এটা। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং সিকিউরিটি কমিশনের সমন্বয়ে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, যেগুলো ব্যাপকভাবে বহুলভাবে প্রচারিত হয়েছে সরকারের দেশের প্রতিটি মিডিয়াতে, যেখানে বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনবার জন্য বাজারের সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে। একই সাথে আপনাদের রিপোর্ট থেকে পরিষ্কার যে আমরা দেখেছি ট্রেজারি বন্ডের হার কমছে, ডিপোজিটের রেট কমছে, বাজারে একই সাথে শেয়ার বাজারে তারল্য বাড়ছে, বিদেশি বিনিয়োগের মাত্রাও একই সাথে বাড়ছে। অর্থাৎ দেশি এবং বিদেশি বিনিয়োগকারী উভয়ই মনে করছে বাজার এখন বিনিয়োগের উৎকৃষ্ট সময়। বাজারে আগের সমস্যাগুলোর এক ধরনের আশু সমাধান হয়েছে, বা ভবিষ্যতে ধরনের বাজে ঘটনাগুলো, বাজে আইপিও, অবৈধ প্লেসমেন্ট এবং অন্যায় যারা কারসাজি করছে তারা জরিমানার আওতায় আসবেন ইত্যাকার বিষয়গুলো বিনিয়োগকারী মনে একদিনের বড় ধরনের আস্থার
ক্ষেত্র তৈরি করেছে বলে আমি মনে করছি। তারই প্রতিফলন আসলে বাজারে বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আগ্রহ এবং বিনিয়োগের নতুন করে অন্তর্ভুক্তি। বিনিয়োগ আমরা দেখলাম যে লেনদেন গত 2 সপ্তাহে 400 কোটির ঘর থেকে প্রায় 1000 কোটির ঘরে পৌঁছানো। এই পরিক্রমায় কি আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করছেন, নাকি সাধারণ বিনিয়োগকারীরাও আসলে অল্প পুঁজির বিনিয়োগকারীরাও বাজারে ফিরছেন? না, 400 থেকে যখন 1000 হয় তখন শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে তো সেটা সম্ভব না। আমরা তো আগেই বলেছি যে বিদেশি বিনিয়োগকারীর বাজারের প্রতি কিন্তু আগ্রহের জায়গাটা সৃষ্টি হয়েছে। তারা মনে করছে যে বাজারে যে তারল্য প্রভাব সেটা বাড়বে। এই জন্য বাংলাদেশের ট্রেজারি রেট যদি 12.5% থাকে, সেক্ষেত্রে যে কোনো বিদেশি বিনিয়োগকারী মনে করে এখানে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্র থাকবে না। সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকা ট্রেজারি অথবা এফডিআইতে রাখবে। সেটা যখন রাজনীতি মুদ্রাস্ফীতি যখন নামছে, বিনিয়োগের রিটার্ন যখন কমে যাচ্ছে ট্রেজারি এবং এফডিআই সঙ্গত কারণে শেয়ার বাজারে টাকা আসবে, এটা অনুমিত। ফলে বিদেশি বিনিয়োগকারী এই মোক্ষম সুযোগকে তারা গ্রহণ করেছেন এবং বিগত প্রায় 1-2-3 মাস যাবে তারা অনেকগুলো টাকা বিনিয়োগ করেছেন। তাতেই খুব দ্রুততম সময়ে বাজারে তারল্য বেড়েছে এবং দেশি এবং বিদেশি দুটো বিনিয়োগকারী সমন্বয়ে মনে করি 1000 কোটি টাকার ট্রানজাকশন। কিন্তু এই ট্রানজাকশনটাকে অস্বাভাবিক এই জন্য মনে করি না, বরঞ্চ 400 কোটি টাকার ট্রানজাকশন ছিল ঢাকা স্টকে, ছিল অস্বাভাবিক ঘটনা। আপনি যদি গত 1 বছর আগের ঘটনা দেখেন, সেখানেও দেখবেন প্রায় 800-900 কোটি টাকার অ্যাভারেজ ট্রানজাকশন। তার আগের বছর ছিল অ্যাভারেজ ছিল 1200 কোটি। সেক্ষেত্রে 300-400 কোটি টাকার ছিল একটা অস্বাভাবিক আস্থাহীনতার একটা ট্রানজাকশন ছিল। বরঞ্চ এখন আস্থা ফিরছে, বিনিয়োগকারী ফিরছে, ট্রানজাকশন ভলিউম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে মনে করছি। এই আস্থা ধরে রাখার উদ্যোগ আপনারা পুঁজিবাজারের একটি বড় স্টেক হোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা মিলে কেমন উদ্যোগ আগামীতেও রাখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন? অবশ্যই আপনাকে ধন্যবাদ একেবারে সঠিক জায়গায় প্রস্তুতি করবার জন্য। বাজার তো বাড়তেই পারে, বাজারে তারল্য বাড়তে পারে, বাজারে সূচক বাড়তে পারে। আশঙ্কার বিষয় হচ্ছে যে সঠিকভাবে এটাকে মেজারমেন্ট না করে, সঠিক যে মোকাবেলা না করা হয়, তাহলে যেটা হয় আমরা 96 সাল দেখেছি, 2010 সালেছি। আপনি খেয়াল করবেন ইতিমধ্যে কিন্তু ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন এবং ঢাকা স্টকের প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু মাননীয় অ্যাডভাইজার আনিসুজ্জামান সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখানে মাননীয় কমিশন চেয়ারম্যান এবং কমিশনের বিন্দু ছিলেন। সেখানে কিন্তু আমরা আমাদের আশঙ্কার কথা প্রকাশ করেছি যে বাজারে কিন্তু এটা কিন্তু আরো প্রায় 15-20 দিন আগের কথা। আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে বাজারে কিন্তু তারল্য বাড়ছে, বাজারে ইন্ডেক্স বাড়বে, বাজারের ট্রানজাকশন বাড়বে। আমরা আশঙ্কা এই জন্য প্রকাশ করেছি যে একই সাথে পাশাপাশি যদি আমরা নতুন করে শেয়ার বাজারের সাপ্লাই সাইডকে স্ট্রং না করি, নতুন করে আইপিওর কথা চিন্তা না করি, সেক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা থাকবে। কারণ আপনি জানেন যে নির্বাচনের সময়সীমা নির্ধারণ ঘোষণা করা হয়ে গেছে এবং একই সাথে অন্যান্য প্যারামিটার গুলো বাজারে ইতিবাচক, ফলে বাজারে বিনিয়োগ আসবেই। কিন্তু শেয়ারের চাহিদা যেভাবে বাড়ছে, যদি যোগানটাকে একইভাবে না দেওয়া হয়, এই ভারসাম্যের ঘাটতি বাজারকে ক্ষতিগ্রস্ত করবে, সে আশঙ্কার কথা আমরা জানিয়েছি এবং মাননীয় কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং তারা জানিয়েছেন খুব দ্রুততম সময়ে তারা সিডিবিএল অথবা সিডিবিএল কে তারা লিস্টেড করবার কাজ এগিয়ে নিচ্ছেন। মাল্টিন্যাশনাল ইউনিলিভারের সাথে কথাবার্তা হচ্ছে, কিছু শেয়ার ছাড়তে চেষ্টা করবেন। এরবারেও মাননীয় কমিশন সরকারি পর্যায়ে থেকে আপনারা দেখেছেন যে অলরেডি তারা দেখা করেছেন সরকারের উচ্চ পর্যায়ে, সেখানে বেশ কিছু সরকারি কোম্পানিগুলোকে বাজারে দ্রুততম সময়ে লিস্টিং করা যায় কিনা বা আগের শেয়ারগুলো থেকে কিছু নতুন করে শেয়ার ছাড়া যায় কিনা, এ ব্যাপারে মাননীয় কমিশন যথেষ্ট জোরালোভাবে কাজ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি সাপ্লাই এবং ডিমান্ডের যে ঘাটতি সেটা এইভাবে থাকবে না। ধন্যবাদ জনাব মিনহাজ মান্নান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 মেট্রিক টন গম আমদানি করবে সরকার। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাড়ানো এবং শুল্ক কমানোর বিষয়ে দর কষাকষির সুবিধার কিছুটা বেশি দামেই গম কেনা হচ্ছে। একই সাথে প্রায় 1.5 লাখ টন বিভিন্ন ধরনের সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এছাড়া 1 আগস্টের আগেই যুক্তরাষ্ট্র থেকে শুল্ক আরোপের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার আশা প্রকাশ করা হয়েছে। অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, আগামী সপ্তাহে বাণিজ্য উপদেষ্টা শুল্ক আরোপের বিষয় নিয়ে আলোচনা করতে আবারও যুক্তরাষ্ট্রে যাবেন। 1.5 লক্ষ টনের মতো সার আমদানি করা, বিভিন্ন টিএসপি, এমওপি, এগুলো ড্যাপ, এগুলো আমরা ইস্যু করেছি। সারগুলোর পারচেস মানে ক্রয় অনুমোদন করেছি। 2.5 মিলিয়ন বোধহয় টনের গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি।
দেশে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে আবারও পরিকল্পনা কমিশনে প্রস্তাব দিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে প্রকল্পে প্রায় $350 কোটি খরচ হবে, যার $100 কোটি যোগান দেবে বিপিসি নিজস্ব তহবিল থেকে। বাকি অর্থ ঋণ হিসেবে আসবে সরকারি তহবিল থেকে। বিপিসি বলছে উন্নত প্রযুক্তির দ্বিতীয় রিফাইনারিতে পরিশোধিত জ্বালানি তেল হবে আন্তর্জাতিক মানের। দেশে বার্ষিক জ্বালানির চাহিদা 65 লাখ টন, এর মধ্যে প্রায় 50 লাখ টনই ডিজেল। 15 লাখ টন তেল পরিশোধন করা হয় একমাত্র রাষ্ট্রীয় রিফাইনারিতে। চট্টগ্রামে 1968 সালে স্থাপিত ইস্টার্ন রিফাইনারির আয়ু শেষ হয়েছে কমপক্ষে 2 দশক আগে। নিয়মিত সংস্কার করেই চলছে পরিশোধন, দক্ষতা কমায়, বেড়েছে খরচও। 2010 সালে বছরে 30 লাখ টন পরিশোধন ক্ষমতার দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তখন ব্যয় ধরা হয় 13,000 কোটি টাকা। অর্থায়ন সহ নানা জটিলতায় কয়েক দফা ব্যর্থ হয় সরকারি অনুমোদন প্রচেষ্টা। সম্প্রতি 42,000 কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সেখানে 1 বিলিয়ন মতো প্রোভাইড করবে আমাদের বিপিসির নিজস্ব অর্থ আছে, আমরা সংস্থান রেখেছি। বাকিটা তাহলে 2.2 বিলিয়ন বা 2.5 বিলিয়ন যেটা হচ্ছে আসলে বাইরে থেকে আসতে হবে। আমরা খুবই তাড়াতাড়ি চাচ্ছি, সরকার বিশেষ করে খুব তাড়াতাড়ি এটা হোক, মানে এটার যেহেতু চাহিদাটা প্রয়োজন, খুবই যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত আমাদের ইকোনমির জন্য ভালো। বিশ্বে জ্বালানি নিরাপত্তায় বড় নিয়ামক রিফাইনারি শিল্প। সরবরাহ সংকটে পরিশোধিত ডিজেলে গুনতে হয় অতিরিক্ত দাম। বিপিসি বলছে রিফাইনারির দ্বিতীয় ইউনিট অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখবে। এই রিফাইনারিটা যখন হবে তখন আমাদের যে এখন বর্তমানে আছে 1.5 মিলিয়ন প্রতি বছর রিফাইন করে, এটাও কিন্তু ইউরো 5 স্ট্যান্ডার্ডে চলে যাবে। এটাও আপনার তার মানে আমি নতুন 3 মিলিয়ন এবং এটা 1.5, দ্যাট ইজ আমি নতুন প্রোডাক্ট পাবো, একেবারে কার্বন খুবই কম। এদিকে রিফাইনারির ভবিষ্যৎ বাড়তি সক্ষমতা বিবেচনায় নিয়ে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে জ্বালানি তেল খালাসের এসপিএম প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ডিজিটাল রূপান্তরের ধারাকে আরও শক্তিশালী করতে টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা 2025-এর আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বুধবার বিটিআরসি ভবনে দিনব্যাপী আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করে 20টি প্রতিষ্ঠান। সরকারের সংশ্লিষ্টতা ও বিনিয়োগ ছাড়া এই খাত এগোতে পারবে না বলে মনে করছেন উদ্যোক্তারা। ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিলেই বিকাশ বা নগদে 2 টাকা পাবেন যে কেউ। এছাড়া ঘরে বসেও মোবাইল অ্যাপে বিক্রি করা যাবে ব্যবহৃত প্লাস্টিক। এতে প্লাস্টিক রিসাইকেলিং যেমন বাড়বে, তেমনি বজায় থাকবে পরিবেশ দূষণ। টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলায় এমনই এক যন্ত্র এনেছে স্ক্র্যাপ ভেঞ্চার নামের প্রতিষ্ঠানটি। আগামী 2 মাসের মধ্যেই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা তাদের। মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে তারা কল করবেন যে তারা স্ক্র্যাপ সেল করতে চান। দেন আমাদের এমপ্লয়ি ইউজারের কাছ থেকে যে স্ক্র্যাপগুলো কিনে নিয়ে আসবে, দেন এগুলোকে আমরা আবার রিসাইকেল করব। আমরা ইনিশিয়ালি প্লাস্টিক রিসাইকেলের কাজটা শুরু করছি। বুধবার বিটিআরসি ভবনে দিনব্যাপী এই আয়োজনে 20টি প্রতিষ্ঠানের 32টি ডিজিটাল উদ্ভাবন প্রদর্শিত হয়েছে, যেখানে বড় কোম্পানিগুলোর পাশাপাশি জায়গা করে নিয়েছে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো। দূরবীন হচ্ছে গিয়ে একটা এআই বেসড ইমেজ প্রসেসিং অ্যাপ, যেটা আপনার ভিজুয়ালি চ্যালেঞ্জ যারা আছেন ওনাদেরকে আপনার ডিসক্রাইব করবে যে সামনে ওনারা কি আছে। অনেক ট্যালেন্ট আছে যারা আসলে এই ধরনের প্লেয়ার না থাকার কারণে সেগুলো তুলে ধরতে পারে না। সো এটা একটা গুড ইনিশিয়েটিভ যে বিটিআরসি যে একটা সুন্দর পদক্ষেপ নিছে। তরুণ প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি ভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতেই এই আয়োজন। তবে সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এ খাতে উন্নয়ন সম্ভব নয় বলে জানান দর্শনার্থীরা। অন্যান্য বিশ্বের তুলনায় আমরা বাংলাদেশ খুবই টেকনোলজিতে পিছিয়ে আছে। এসব কাজগুলো করলে দেখা যায় তরুণ যারা আছে তারা ভালো আগাইতে পারবে, ভালো সুযোগ পাবে। বাস্তবতার নিরিখে নিয়ে আসা এইটার একটা ঘাটতি আছে আমার কাছে মনে হয়, যে ফাংশনাল যে অ্যাক্টিভিটিস এটা আমাদের কম। আমরা যখন গবেষণা করব, গবেষণাতে আমরা যা পাবো, যেটা ভালো, যেটা অ্যাডভান্সমেন্টে কাজে আসবে, সেখানে মানুষকে কাজে লাগাতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে নিজেদের অবস্থানপত্র পাঠিয়েছে বাংলাদেশ।
পাশাপাশি পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য আগামী সপ্তাহের রোববার মিটিংয়ের সময় চেয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সময় পেলে সে অনুযায়ী চূড়ান্ত আলোচনা করতে রওনা দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআর-এর সঙ্গে আলোচ্য বিষয়ের মধ্যে শুল্ক, শ্রম অধিকার, পরিবেশ, অশুল্ক বিষয়, নিরাপত্তা ইত্যাদি থাকতে পারে। এছাড়া সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি থাকছে বলে জানা গেছে। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে আসতে পারে। এদিকে কিছু জটিলতা থাকায় শুল্ক কমানো নিয়ে আলোচনার জন্য লবিস্ট নিয়োগের সম্ভাবনা কম বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দুর্বল ব্যাংকের বিষয়ে সময়োপযোগী সমাধানের জন্য ব্যাংক রেজুলেশন নামে আলাদা একটি বিভাগ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট বা দেউলিয়ত্ব সহ যে কোনো ঝুঁকি নিরসনে এ বিভাগ কাজ করবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, মে মাসে জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আলোকে আলাদা বিভাগ গঠন করা হয়েছে। ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণের কাজও হবে এই বিভাগ থেকে। সরকার পরিবর্তনের পর থেকে এটি একটি ইউনিট হিসেবে কাজ করছিল। এই বিভাগের মাধ্যমে প্রথমে 5টি ইসলামী ব্যাংক একীভূত করা হবে। 15 অক্টোবরের মধ্যে একীভূতকরণের প্রথম ধাপ শেষ হবে। এরই মধ্যে এসব ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করে মোট ঋণের 77% খেলাপি হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোরবানির ঈদ, ব্যাংক একীভূতকরণের ঘোষণা ও কেন্দ্রীয় ব্যাংকের অর্থ সরবরাহ সহ কয়েকটি কারণে মে মাসে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়েছে 16,000 কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকের বাইরে নগদ টাকা কমে 2,74,230 কোটি টাকায় নেমে আসে। মার্চে কিছুটা বাড়লেও এপ্রিলে ব্যাংকের বাইরে নগদ টাকা কমে 2,77,366 কোটি টাকায় নামে। তবে মে মাসে তা বেড়ে দাঁড়ায় 2,93,778 কোটি টাকায়। অর্থাৎ শুধু মে মাসেই ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ বেড়েছে 16,412 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির আগে নগদ টাকার চাহিদা বেড়ে যায়। এছাড়া মে মাসে কয়েকটি ব্যাংক একীভূতকরণের ঘোষণায় টাকা তুলে নেন আমানতকারীরা, ফলে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণও বেড়ে যায়। কোনো ব্যাংকের উপর আস্থা হারিয়েছে কোনো গ্রাহক। তারা হয়তো বা কোনো ব্যাংকে তাদের ডিপোজিট ছিল, তারা ডিপোজিট ভেঙে ফেলেছে। এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আবার কোন ব্যাংকে যাবে। ওই ইন্টারিম পিরিয়ডটা এখন পার করতেছে, যার ফলে ক্যাশ ইন হ্যান্ডের পরিমাণ মানুষের মধ্যে বেড়ে গেছে। 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চের মধ্যে দেশে প্রায় 1 কোটি মোবাইল সিম গ্রাহক কমলেও মে মাসে তা বেড়েছে 10 লাখ। এতে মোট মোবাইল সিম গ্রাহকের সংখ্যা বেড়ে 18,76,00,000 লাখে পৌঁছেছে। দেশের সবচেয়ে বেশি গ্রাহক টেলিকম অপারেটর গ্রামীণফোনের। এই অপারেটরটি মে মাসে 7 লাখ নতুন গ্রাহক যুক্ত করেছে, যার ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা 8,61,00,000 পৌঁছেছে। বর্তমানে মোট মোবাইল গ্রাহক বাজারের 45.93% দখল করে আছে গ্রামীণফোন। দ্বিতীয় অবস্থানে আছে রবি আজিয়াটা। প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সংখ্যা প্রায় 5,70,00,000। আর তৃতীয় অবস্থানে আছে বাংলা লিংক। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।